আমার ছোট দেওরের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। সে বাড়ির সবার আদরের ছিল। আমিও তাকে ছোট মনে করে জড়িয়ে ধরে আদর করতাম। সে রোজ রাতে আমার ঘরে আসতো, অনেক গল্প করত। কিন্তু যখনই আমার স্বামী কাজ থেকে ঘরে ফিরত, দেওর নিজের ঘরে চলে যেত। একদিন আমার শ্বশুরবাড়ির সবাই এক আত্মীয়ের বিয়েতে গেছিল। সেদিন আমি আমার দেওরকে বাচ্চা ভেবে আমার ঘরে শুতে দিয়েছিলাম। তারপর আমার দেওর যা করলো সেটা শুনলে আপনার গায়ে রোম খাড়া হয়ে যাবে। কেননা আমার দেওর আমার সাথে মাত্র 2 দিন হয়েছে আমার বিয়ে হয়েছে। আমার শাশুড়ি আমার ছোট দেওরকে আমার ঘরে নিয়ে এসে বলল, যখন থেকে তোমার বিয়ে হয়েছে তখন থেকে রাজেশ আমাকে পাগল করে দিচ্ছে তোমার সাথে আলাপ করিয়ে দেওয়ার জন্য। আমার দেওরের বয়স 15 বছর। সে মায়ের কথা শুনে মায়ের পেছনে দাঁড়িয়ে মায়ের আঁচল ধরে লজ্জা পাচ্ছে আর মুচকি হাসছে। শাশুড়ি বলল, যবে থেকে তোমার অজয়ের সাথে বিয়ের পাকা কথা হয়ে গেছে তবে থেকে রাজেশ আমাকে বলেছে, মা আমাকে বৌদির সাথে আলাপ করিয়ে দাও, বন্ধুত্ব করিয়ে দাও। আসলে বিয়েটা 2 মাসের মধ্যে এত তাড়াহুড়ো করে হলো যে আমি কোনো দিকে খেয়াল দেওয়ার সময় পাইনি। এই আবার আমাকে 2 দিন ধরে বলেছে, মা আমাকে বৌদির সাথে আলাপ করিয়ে দাও। সব শুনে রাজেশ তখনও মায়ের পেছনে দাঁড়িয়ে লজ্জা পাচ্ছিল আর লাজুক চোখে আমার দিকে দেখছিল। আমি হেসে রাজেশের দিকে হাত বাড়িয়ে দিলাম। আমি এই বাড়ির বড় বউ ছিলাম। অজয়ের 2 বোন ছিল আর সবথেকে ছোট বোন ছিল আমার এই দেওর রাজেশ। অজয় আমাকে খুব ভালোবাসতো এবং আমার খুব খেয়াল রাখতো। আমার শ্বশুরবাড়ির লোকজনরাও আমাকে খুব ভালোবাসতো। দেওরকে ছোট ভাই মনে করে আমি তার সাথে প্রথমে কথা বলা শুরু করেছিলাম। এমনিতেও 15 বছরের ছেলে ছিল, কিন্তু ওর শরীরের গঠনের কারণে ওকে অনেক বড় লাগতো। আমি সন্ধেবেলা ওর ঘরে যেতাম এবং ওর সাথে অনেক গল্প করতাম। খুব তাড়াতাড়ি আমরা দুজন খুব ভালো বন্ধু হয়ে উঠেছিলাম। সেও কোনো রকম সংকোচ না করে আমার ঘরে প্রায়ই আসতো। একদিন আমি ওর ঘরে গেলাম, তখন ও টিভি দেখছিল। আমাকে দেখে খুব ঘাবড়ে গিয়ে ও চ্যানেলটা চেঞ্জ করে দিল। আমি ওর পাশে গিয়ে বসলাম। ওর চোখে মুখ ঘাবড়ে যাওয়ার ছাপ দেখে আমার একটু সন্দেহ হলো। ওকে এমন টিভিতে দেখছিল যে আমাকে চোখ দেখে চ্যানেল চেঞ্জ করে দিল আর চোখে মুখে এমন ঘাবড়ে গেল যেন আমি ওর কোনো চুরি ধরে ফেলেছি। আমি ওকে ভালোভাবে জিজ্ঞেস করলাম, তুমি টিভিতে কী দেখছিলে? আমার প্রশ্নে ও আরও ঘাবড়ে গিয়ে আমাকে বলল, কিছু দেখছিলাম না তো বৌদি, এই সময় টিভিতে কার্টুন হয়, আমি সেটাই দেখছিলাম। আমি ওকে বললাম, যে চ্যানেলটা তুমি দেখছিলে সেটা এক্ষুনি লাগাও, আমি দেখতে চাই তুমি কি দেখেছিলে। তারপর ও সেই চ্যানেলটা লাগালো যেটা ও দেখছিল। সেটা দেখার পর আমি আমার চোখ বন্ধ করে নিলাম। আমি আর দেখতে পারছিলাম না। আমি রেগে গিয়ে রাজেশকে বললাম, তুমি এইসব দেখো টিভিতে? আজ রাতে আমি তোমার দাদাকে বলে দেব। আমার রাগ দেখে ও একটু চুপচাপ হয়ে গেল। আমার কাছে অনুরোধ করতে লাগলো আমি যেন ওর দাদাকে এসব না বলি। আমি রেগে গিয়ে আবারও তাকে বললাম, তুমি এই ভয়ঙ্কর মুখগুলো রাত্রে কি করে দেখো? এইসব ভয়ঙ্কর জিনিস দেখে তোমার রাতে ঘুম আসে কি করে? ও ভূতের সিনেমা দেখছিল। আমি তো দেখেই ভয় পেতে শুরু করলাম। ও আমার কাছে ক্ষমা চাইতে লাগলো আর বলতে লাগলো, আমি আর কখনো এগুলো দেখবো না বৌদি। আমার মনে হতো আমার শ্বশুরবাড়ির লোকেরা খুব সহজ সরল। আমার ননদরাও আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করতো। আমি নিজেকে খুব সুখী এবং ভাগ্যবতী মনে করেছিলাম, কিন্তু আমি জানতাম না এইসব খুশি শুধু একটা নাটক মাত্র। আমি কোনো বড়সড় বিপদের মুখে পড়তে চলেছি। আমার সাথে যা হয়েছিল সেটা ভেবে একজন মহিলা ভয়ে কাঁপতে বাধ্য হবে। আমার জীবনে এমন বিপদ এসেছিল যেটা সহ্য করা মৃত্যুর সমান। আমি আমার ভাই বোনেদের মধ্যে সবথেকে ছোট ছিলাম, যে কারণে আমাকে সব সময় ভাই বোনেরা উপেক্ষা করত। যেহেতু তারা আমার থেকে বড় ছিল, তাই তারা একসঙ্গে কোনো বিষয় আলোচনা করলে যদি আমি তাদের কাছে যেতাম আমাকে তারা সরিয়ে দিত। বলতো, তুই ছোট, বড়দের কথার মাঝখানে কেন এসেছিস? আমি জীবনে বড় একা ছিলাম, তাই রাজেশকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছিল। আমার ভাই বোনেদের কাছে আমি বিশেষ পাত্তা পেতাম না, তাই আমার মনে হয়েছিল রাজেশের সঙ্গেও হয়তো সেই রকম কিছু ঘটে। আমার 2 ননদের মধ্যে বেশ মিল ছিল, তারা দুজন প্রায় একসঙ্গেই থাকতো। তাই আমি রাজেশের দিকে বেশি খেয়াল দিতে শুরু করলাম। আমি ওর পছন্দের খাবার তৈরি করে দিতাম, ওর ছোটোখাটো কোনো কাজ করে দিতাম, ওর সঙ্গে খেলতাম, যাতে আমি ছোটোবেলার যে কষ্টটা সহ্য করেছি সেটা যেন রাজেশকে সহ্য করতে না হয়। একদিন রাজেশ আমার ঘরে এলো। তখন অজয়ের অফিস থেকে আসার সময় হয়ে গিয়েছিল। আমি একটা সুন্দর ড্রেস পরে ঘরে মেকআপ করছিলাম। রাজেশ আমাকে এক দৃষ্টিতে দেখতে থাকলো আর হঠাৎ আমার মেকআপ বক্স থেকে একটা গোলাপি কালারের লিপস্টিক তুলে নিয়ে আমার হাতে দিয়ে বলল, বৌদি
এই লিপস্টিকটা লাগাও, এই রঙটা আমার খুব পছন্দ। ও ছোট ভাই, তাই ওর মনে কষ্ট দেব না ভেবে আমি ওর হাত থেকে লিপস্টিকটা নিয়ে ঠোঁটে লাগালাম। ও ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো, দু হাত দিয়ে আমার মুখটা তুলে ধরলো আর বলল, বৌদি এইবার তোমাকে খুব সুন্দর লাগছে বলে ও আমাকে আস্তে করে জড়িয়ে ধরল। আমি ওর এই ব্যবহার হোক করে চকিয়ে গেলাম। কিছু না বুঝে উঠে সঙ্গে সঙ্গে আমি ওকে আমার থেকে দূরে ঠেলে দিলাম। ও পেছনে সরে গিয়ে আমাকে এক দৃষ্টিতে দেখতেই থাকলো। আমি খুব রেগে গিয়ে ওর দিকে তাকালাম। তখন আমাকে বলতে লাগলো, বৌদি তুমি তো আমার বড় দিদির মতো, আমার দিদিদের থেকেও আমার তোমাকে বেশি ভালো লাগে, কিন্তু আমার এই আচরণ যদি তোমার খারাপ লেগে থাকে তাহলে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। সে মাথা ঝুঁকিয়ে লজ্জিত হয়ে এই কথাগুলো আমাকে বলল, তারপর ঘরের বাইরে বেরিয়ে গেল। তারপর আমি নিজে লজ্জিত অনুভব করলাম। আমি মনে মনে ভাবলাম, ছি ছি, এ আমি কি করলাম? ও আমাকে বড় দিদির মতো মনে করে তাই হয়তো আমাকে জড়িয়ে ধরেছিল, আর আমি ওকে কত ভুল ভাবলাম, ওকে কত বাজেভাবে দূরে ঠেলে দিলাম। ও আমার ব্যাপারে কি ভাবলো? ভাই বোনের ভালোবাসাকে কলঙ্কিত করলাম আমি। এখন আমার খুব লজ্জা লাগছে। এই ভেবে আমি পরের দিন আবার ওর সাথে আগের মতো ব্যবহার করতে শুরু করলাম। ও সারা দিন আমার সঙ্গে কাটালো। ও কোনো সংকোচ না করে আমার গলা জড়িয়ে ধরছিল, নিজের মুখ আমার মুখের খুব কাছে আনছিল। জানি না কেন আবারও ওর এই চালচলন আমার ঠিক লাগছিল না। আমার মনে হতো আমার সাথে কিছু একটা খারাপ হচ্ছে। আমার ভেতরের একটা মন আমাকে বোঝাতে এসব ঠিক হচ্ছে না। আর আমার অন্য মন বলতো, ও একটা ছোট বাচ্চা ছেলে, হয়তো বড় দিদি মনে করে আমাকে ভালোবাসছে। আমারও এটাই ভাবা উচিত। আমি একটু রোগা পাতলা ছিলাম, আর রাজেশ আমার পাশে দাঁড়ালে আমার থেকে 2-3 ইঞ্চি লম্বা ছিল। একদিন আমি রান্নাঘরে রান্না করছিলাম, ও স্কুল থেকে ফিরে সোজা রান্নাঘরে এসে আমাকে সাহায্য করতে শুরু করে দিল। আমার একটু অসুবিধা লাগছিল। আমি গরম উনুনের সামনে দাঁড়িয়ে রুটি বানানোর সময় ঘামে পুরো ভিজে গেছিলাম। রাজেশ পেছনে দাঁড়িয়ে থেকে আমাকে ওইভাবে, দেখো না আমি রুটি বানাচ্ছি, আমি তাকে এইভাবে টুকলাম। সে একটু পেছনে সরে গিয়ে বলতে লাগলো, তুমি কেন সবসময় এত কাজ করো? মাঝে মাঝে তো একটু ছুটি নিতে পারো। ও কথা ঘোরাতে লাগলো। আমি চাইতাম শ্বশুরবাড়ির সব লোকেদের মন জয় করে নিতে, তাই রাজেশের এই কথাবার্তায় আমি রেগে না গিয়ে হেসে তাকে বললাম, যখন তোমার বউ এসে যাবে তখন আমি ছুটি নিয়ে নেব, তখন তোমার বউই কাজ করবে। আমার এই কথা শুনে ও আমাকে বলতে লাগলো, আমার বউ যেন তোমার মতনই হয়, তুমি তোমার মতো একজনকে আমার বউ করে নিয়ে আসবে, কারণ আমার তোমাকে খুব ভালো লাগে। এই কথা বলে ও আমার চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়েছিল। তারপর আস্তে আস্তে ও আমার দিকে এগিয়ে আসছিল। জানি না, আমার খুব অস্বস্তি লাগছিল, সংকোচ বোধ হচ্ছিল, আমার পুরো শরীরে কেমন একটা ঝিমঝিম বোধ হচ্ছিল, আমার অদ্ভুত লাগছিল। আমি আমার ওড়না ঠিক করতে করতে এদিক ওদিক তাকাচ্ছিলাম। ও একদম আমার কাছে চলে এলো আর নিজের হাত দিয়ে আমার মুখের ঘাম মুছতে লাগলো। আমি একদম পেছনে সরে গেলাম। ও বলতে লাগলো, যদি আমি এই বাড়ির মালিক হতাম আমি তোমাকে একটাও কাজ করতে দিতাম না, তোমাকে রানী করে রাখতাম। তোমাকে আমার এতটাই পছন্দ, তোমাকে দেখলে আমার হৃদস্পন্দন বেড়ে যায়। এত প্রশংসা অজয় পর্যন্ত আমাকে কোনো দিন করেনি। বলতে বলতে ও একদম পেছনে সরে গেল। ওর বলার ধরন একদম বদলে গেল। ও বলল, তুমি আমার দিদিদের দিয়েও কিছু কাজ করাও, ওরা কি নবাব নাকি? আমার দিদির মতো বৌদি সব সময় কাজ করে, এটা দেখে আমার খুব খারাপ লাগে। আর আমার দিদিরা সারা দিন বসে বসে টিভি দেখে। ও কথা ঘোরানোর উস্তাদ ছিল। ও 1 মিনিটে নিজের কথা ঘুরিয়ে ফেলতে পারতো। আমার মনে হচ্ছিল আমি ওর কথায় ফেঁসে যাচ্ছিলাম, কিন্তু এইবার আমি খুব কঠোরভাবে ওকে বললাম, যাও গিয়ে স্কুলের ড্রেস চেঞ্জ করে ফেলো, আমি রুটি বানিয়ে খেতে দিচ্ছি। ও রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে গেল। আমি তখন একটু শান্তির নিঃশ্বাস ফেললাম। আমি কয়েকদিন ওকে দেখে একটু ভয় ভয় পেতে লাগলাম, কেননা ওর নজর আমার ভালো ঠেকছিল না। অনেক কিছু ভাবার পর একদিন আমি অজয়কে বললাম, রাজেশ এবার বড় হচ্ছে, ওর চালচলনে বদল আনা দরকার, সবার সাথে কেমনভাবে কথা বলতে হয় এটা ওকে শিখতে হবে। কিন্তু ও বাচ্চাদের মতো আচরণ করে, যেমন করে ও মাকে জড়িয়ে ধরে তেমন করেও আমাকেও জড়িয়ে ধরে। অজয়, আমার এগুলো ভালো লাগছে না। আমি অজয়কে এসব কথা এই কারণে বলেছিলাম যাতে ও রাজেশকে একটু বোঝায়। আমি কারোর চোখে খারাপ হতে চাইছিলাম না। আমি যদি রাজেশকে বকতাম তাহলে ও আমার ননদ আর শাশুড়িকে গিয়ে আমার ওকে বকা দেওয়ার কথা বলে দিত। তখন তারা ভাবতো আমি সবার মনের মধ্যে বিষ ঢালছি।
যদি অজয় রাজেশকে বারণ করতো তাহলে নিশ্চয়ই রাজেশ রান্নাঘরে আসা বন্ধ করে দিত। শ্বশুরবাড়িতে বৌমা যদি একটু অন্যরকম ব্যবহার করে তাহলে সবাই তাকে অন্য চোখে দেখে, কিন্তু এটা কেউ বোঝার চেষ্টা করে না সে ওরকম ব্যবহার কেন করছে। আর সবাই বৌমাকে দোষ দিতে থাকে, সে হয়তো একলা থাকার জন্য এই ধরনের ব্যবহার করছে। তাই আমি কাউকে সহজভাবে কথাগুলো বলতে পারতাম না। তাই আমি চাইতাম অজয় যেন রাজেশকে বোঝায়, কিন্তু অজয় আমার কথাগুলো শুনে হাসতে লাগলো আর বলতে লাগলো, তুমিও না অদ্ভুত ধরনের কথা বলো। আরে এত ছোট বাচ্চা, ও হয়তো মায়ের মতো ভেবে তোমাকে একটু জড়িয়ে ধরেছে, আর তুমি এইটুকু কথাকে কত বড় করছো। অজয় এগুলোকে খুব সহজ কথা মনে করে পাত্তা দিল না। আমি ভাবতে লাগলাম আমি এই বিষয়ে কার সাথে কথা বলবো। এটা ঠিক যে ও আমাকে বৌদি মনে করে, আমি ওকে ভাই মনে করি, কিন্তু ওর তাকানোর ধরন এবং কথাবার্তা খুব অচেনা লাগে আমার। এগুলো তো মা ভাই বোনদের ওকে বোঝানো উচিত। এটা একদম ঠিক, বৌদি দিদির মতো হয়, কিন্তু সেখানে কিছু সীমা থাকে। আমি তারপর একটু ভয়ে ভয়ে আমার শাশুড়ির সাথে রাজেশের ব্যাপারে কথা বললাম। সেও আমার কথা শুনে হাসতে লাগলো আর বলতে লাগলো, তুমি এতটাই ভালো যে আমরা তোমার ফ্যান হয়ে গেছি। আমি তো এখন এটাই চাই যে আমার আরেকটা বৌমাও যেন তোমারই মতো হয়। আমার শাশুড়ি তো এই বিষয়টার একটা অন্য মানে করে নিল। আমি চুপ হয়ে গেলাম। আমার শাশুড়ির এই বেপরোয়া ভাব আর আমার স্বামীর সব কথাকে হালকাভাবে নেয়ার স্বভাব, এর খুব খারাপ ফল আমাকে ভোগ করতে হয়েছিল। এরপর আমি নিজেই ভেবে নিলাম আমাকে কি করতে হবে। আমি রাজেশের সঙ্গে সহজভাবে মেলামেশা বন্ধ করে দিলাম, আমি ওর ঘরে যাওয়া বন্ধ করে দিলাম, আমি ওর সঙ্গে বেশি কথা বলাও বন্ধ করে দিলাম। সেটাও বুঝতে পারছিল। ও একদিন আমাকে বলল, আমার কোনো ব্যবহার কি তোমার খারাপ লেগেছে বৌদি? আমি বললাম, না তো। তাহলে তুমি আমার সঙ্গে কথা বলো না কেন? আমি তাকে বললাম, আজকাল আমি কাজে একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছি। আমার কথা শুনেও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আর হেসে বলল, তোমার মুখের একটা কালো তিলটা আমার খুব ভালো লাগে, মন চায় সারাদিন তোমাকে আমি দেখতেই থাকি। আমি ওকে ভালোভাবে বুঝিয়ে বললাম, আমার দিকে ওইভাবে তাকিয়ে থেকো না। দিদির সঙ্গে এই ধরনের কথা বলাটাও উচিত নয়, তাকে এইভাবে দেখাটাও উচিত নয়। আমার কথা শুনে ও নিজেকে সামলে নিল আর সেখান থেকে চলে গেল। কিছুদিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছিল না, মাঝে মাঝেই মাথা ঘুরে যাচ্ছিল। যখন অজয় আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল তখন জানতে পারলাম আমি মা হতে চলেছি। খবরটা পেয়ে আমার শ্বশুরবাড়ির সবাই খুব খুশি হয়ে গেল। সবাই আরও বেশি করে আমার খেয়াল রাখতে শুরু করলো, কিন্তু ডাক্তার আমাকে কিছুদিন বেড রেস্ট দিয়েছিলেন। তখন থেকে আমার বাড়ির সব কাজ আমার দুই ননদ এবং আমার শাশুড়ি করতে লাগলো, এবং আমার বেশিরভাগ সময় ঘরেই কাটতে লাগলো। একদিন রাতে আমার শাশুড়ি, ননদ, স্বামী সবাই আমাদের এক আত্মীয়ের বিয়েতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। যেহেতু বিয়ে বাড়িটা পাশের গ্রামে ছিল আর ডাক্তার আমাকে বেশি হাঁটাচলা করতে বারণ করেছিল, তাই আমি সেখানে গেলাম না। জানি না কেন রাজেশ পরীক্ষার বাহানা দিয়ে বাড়িতে থেকে গেল। আমি আমার বাপের বাড়ি চলে যাব ভাবছিলাম, কিন্তু যেহেতু রাজেশ বাড়িতে থেকে গেল তাই আমার শাশুড়ি বলল, আমরা রাতে ফিরে আসব, বিয়ে তো সন্ধ্যের মধ্যেই শেষ হয়ে যাবে। যেহেতু আমি বাড়ির একজন ভালো বউ হতে চেয়েছিলাম তাই শাশুড়ির কথা রাখার জন্য আমি বাড়িতে থেকে গেলাম। রাতের খাবার খাওয়ার পর আমি নিজের ঘরে চলে গেলাম, দরজা লক করে দিলাম। আমার খুব ঘুম পাচ্ছিল। অজয়, শাশুড়ি ওরা সবাই বিয়েবাড়ি থেকে বেরোবে, এমন সময় আকাশ মেঘে কালো অন্ধকার করে এলো। এত জোরে ঝড় বৃষ্টি হতে লাগলো যে অজয় বলল, আমাদের এখান থেকে বেরোনো খুব মুশকিল, আমরা কাল সকালেই আসতে পারবো। সে আরও বলল, জোরে মেঘ ডাকলে ভারী বৃষ্টি হলে রাজেশ খুব ভয় পায়, ও বাড়িতে একা আছে, তুমি দেখে রাখো ও যেন ভয় না পায়, তুমি রাজেশকে নিজের ঘরে শুতে নিও। অজয়ের এই কথাটা আমার ভালো লাগলো না। আমি কেন রাজেশকে আমার ঘরে শুতে নেব? আমি অজয়কে বললাম, রাজেশ এতটাও ছোট নয় যে বৃষ্টিতে ভয় পাবে, ওকে আমার ঘরে শুতে নেওয়া আমার মোটেই পছন্দ হচ্ছে না। অজয় এবার রেগে গিয়ে আমাকে বলল, তুমি কি সব সময় রাজেশ বড় হয়ে গেছে এইসব চিন্তাভাবনা করো? ও এখনও ছোট আছে, ওর চিন্তাভাবনাও এখনও বাচ্চাদের মতোই আছে, দয়া করে আমার সাথে তর্ক করো না, যা বলছি সেটা করো। এই বলে অজয় ফোন কেটে দিল। কিন্তু তবু আমি রাজেশকে আমার ঘরে ডাকলাম না, আমি শুয়ে পড়লাম। কিন্তু জানি না রাত তখন কটা হবে, এত জোরে মেঘ লাগলো, মনে হলো কোথাও যেন বাজ পড়েছে। আমিও ভয় পেয়ে উঠে বসে পড়লাম। এমন সময় লাইটও চলে গেল। হঠাৎ করে কে যেন আমার দরজায় জোরে ধাক্কা দিয়ে উঠল। আমি আরও ভয় পেয়ে গেলাম। রাতের অন্ধকারে ঠিকমতো কিছু দেখা যাচ্ছিল না। আমি জিজ্ঞাসা করলাম, কে বাইরে?
বাইরে থেকে আওয়াজ এলো, বৌদি আমি রাজেশ। বৌদি আমি রাজেশ, তাড়াতাড়ি দরজা খোলো। বৌদি আমার খুব ভয় করছে। আমি অন্ধকারের মধ্যে কোনো রকমে দরজার কাছে পৌঁছলাম। আমার কোমরে সমস্যা ছিল আর কিছুদিন ধরে আমি দুর্বল বোধ করছিলাম। দরজা খুলে দেখলাম রাজেশ হাতে টর্চ নিয়ে ভয়ে জড়সড়ো হয়ে দাঁড়িয়ে আছে। ও বলতে লাগলো, আমার খুব ভয় করছে বৌদি। ওর চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ ছিল। অজয় আমাকে বলেছিল ওকে আমার ঘরে শুতে নিতে, আর ওকে এখন খুব ভয় পেয়েছে বলে মনে হচ্ছিল। আমি ওকে ঘরের ভেতরে ঢুকতে নিলাম। ও ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আমার ভয় লাগছে বলে ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। এই সময় সত্যি মনে হচ্ছিল ও খুব ভয় পেয়েছে। আমি ওকে একদম ছোট বাচ্চাদের মতো বোঝাতে লাগলাম, কিছু হবে না, তোমার কিছু হবে না, এই তো আমি আছি তোমার পাশে। ওকে বোঝাতে বোঝাতে আমি নিজে স্পষ্ট বুঝতে পারলাম ও আমাকে অন্যরকমভাবে আরও শক্ত করে জড়িয়ে ধরছে। আমি ভাবলাম হয়তো ও ভয়ের চোটে আমাকে মা বা দিদির মতো মনে করে জড়িয়ে ধরেছে, কিন্তু কিছুক্ষণ পরে আমি ভালোভাবে বুঝলাম যে ও আমাকে অন্য কোনো মতলব নিয়ে জড়িয়ে ধরেছে এবং ও আমার থেকে অন্য কিছু আশা করছে। আমি ওকে ছটকা দিয়ে ঠেলে দিলাম, নিজেও অনেকটা সরে গেলাম। এমন সময় লাইট চলে এলো। বৃষ্টিটা অনেক কমেছে বলে মনে হলো। আমি রাজেশের দিকে তাকালাম। ওর চেহারায় একটা বদল অনুভব করলাম। ওকে দেখে একটু ভয় পাচ্ছে বলে মনে হলো না। আমি ওকে বললাম, এবার ঝড় বৃষ্টি থেমে গেছে, নিজের ঘরে যাও, এখন আর ভয়ের কোনো কারণ নেই। কিন্তু ও মুচকি হেসে বলল, আমার হৃদয়ের যে ঝড় উঠেছে সেটা এখনও থামেনি। একবার সেটা থেমে যাক, আমি চলে যাব। আমি ওর কথা শুনে জড়সড় হয়ে গেলাম। কোনো দিক থেকেই আমার ওকে 15 বছরের বাচ্চা বলে মনে হচ্ছিল না। ওর চালচলন কথাবার্তা মোটেই বাচ্চাদের মতো ছিল না। ও আমার দিকে এগিয়ে আসতে লাগলো। রাজেশ, এ কেমন ধরনের কথা বলছো তুমি? আমি তোমাকে কতবার বুঝিয়েছি বড় দিদির সঙ্গে এই ধরনের কথা বলা উচিত নয়। ও হাসতে হাসতে বলতে লাগলো, কোন দিদি? কেমন দিদি? আমার তো শুধু দুটো দিদি আছে। তোমাকে তো দেখেই আমার পছন্দ হয়ে গেছিল। আমি তো শুধুমাত্র তোমার কাছে আসার বাহানা খুঁজতাম। তোমার সঙ্গে থাকতে আমার খুব ভালো লাগতো। ওর কথাগুলো আমার কানের মধ্যে এমনভাবে ঢুকছিল যেন আমার কানের মধ্যে কেউ গরম পারদ ঢেলে দিচ্ছে। এই সময় রাজেশের মধ্যে আরেকজন প্রাপ্তবয়স্ক পুরুষের মধ্যে পার্থক্য করা মুশকিল ছিল। আমি চেঁচিয়ে উঠে তাকে বললাম, লজ্জা করে না? তুমি তোমার মায়ের মতো বৌদির উপর খারাপ নজর রাখো। ও আমার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, আমি তোমাকে মা কখন ভাবলাম? আমি তোমাকে খুব ভালোবাসি। এই কথা আমি তোমাকে অনেকবার বলেছি, তুমি হয়তো সে কথা ভুলে যাচ্ছ। আমি তাকে আমার থেকে দূরে সরাতে চাইলাম, কিন্তু জানি না আমি তার শক্তির কাছে হার মেনে যাচ্ছিলাম। আর তাছাড়া আমি সেই সময়ে গর্ভবতীও ছিলাম। ঘরের আলো নিভে গেল, আর সেই সঙ্গে আমার ভাগ্য সেই রাতে অন্ধকার হয়ে গেল। আমার কোনো বারণই সে শুনল না। সেই রাত আমার জন্য এক কালো অন্ধকার রাত হয়ে রইল। রাজের সব সীমা পার করে আমার সতীত্বের মুখে কালি মাখিয়ে দিল। আমি ব্যথা যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছিলাম। রাজেশ একজন হৃদয়হীন মানুষের মতো আমার চোখের সামনে দাঁড়িয়েছিল আর আমাকে বলছিল, যদি তুমি কাউকে কিছু বলো তাহলে তার পরিণামের জন্য তুমি নিজেই দায়ী থাকবে। এখন আমি রাজেশের মুখটা পর্যন্ত সহ্য করতে পারছিলাম না। আমি দু ধরনের যন্ত্রণা সহ্য করছিলাম। একটা যন্ত্রণা আমার পেটের মধ্যে হচ্ছিল, আরেকটা আমার সামনে বসে থাকা 15 বছরের পুরুষের প্রতি আমার ঘৃণা হচ্ছিল। আমি তাকে বললাম, চলে যাও আমার চোখের সামনে থেকে। আমি তোমার সব কথা অজয়কে বলবো, তোমার মা দিদিদের বলবো, যারা তোমাকে বাচ্চা মনে করে। ও আমার কথা শুনে একটুও না ঘাবড়ে আমাকে বলল, তুমি তোমার এই সবটাও পুরো করে দেখতে পারো। তোমার কথায় কেউ বিশ্বাস করবে না। আমি এই ঘরের ছেলে, আমার ওপর কেউ কখনো দোষারোপ করবে না। যদি তুমি নিজেকে বাঁচাতে চাও তাহলে নিজের মুখ বন্ধ রাখো। আমি ঘৃণার চোখে তার দিকে তাকালাম। সে ঘর থেকে বেরিয়ে গেল। আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। রান্নাঘর থেকে ছুরি নিয়ে এসে রাজেশকে খুন করতে মন চাইল। দেওর বৌদির একটা সুন্দর সম্পর্ককে ও কলঙ্কিত করেছে। কলিং বেল বাজতেই আমি যন্ত্রণায় কাতরাতে কাতরাতে দৌড়ে গেলাম। দরজা খুলে দেখি অজয়, আমার শাশুড়ি ও ননদেরা দাঁড়িয়ে আছে। আমি অজয়কে দেখে কাঁদতে লাগলাম। আমার পেটের যন্ত্রণা আরও বাড়তে লাগলো। আমার পেটের যন্ত্রণা ধীরে ধীরে এত বাড়তে লাগলো যে আমি যন্ত্রণায় ছটফট করতে লাগলাম। অজয় আমাকে নিয়ে অস্থির হয়ে উঠল। আমার চোখের সামনে সব কিছুই অন্ধকার হয়ে গেল। আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরল তখন রাজেশ আমার পাশে বসেছিল, আর আমার শাশুড়ি আমার মাথার পাশে বসে বলছিল, বৌমা, যখন তোমাকে বিশ্রাম নিতে বলেছিলাম তখন তুমি কেন ঘরের সব কাজ করতে গেছিলে? খাবার তো আমি বানিয়ে দিয়েছিলাম। দেখো আজ তোমার কাজ করার ফল। বাচ্চাটার কিছু হয়নি, এই আমাদের ভাগ্য ভালো।
এখন থেকে আমি তোমাকে বিছানা থেকে উঠতে দেব না। এইসব মিথ্যে কথা নিশ্চয়ই রাজেশ ওদের বলেছিল। আমি কাঁদতে লাগলাম। আমার শাশুড়িকে বললাম, আমার সাথে কি হয়েছে আপনারা তা জানেন না। এরপর কিছু বলে ওঠার আগেই আমি দেখলাম দরজা দিয়ে আমার ননদ এসে ঘরের ভেতর দাঁড়ালো। রাজেশ বলল, মা, তোমরা তো বলেছিলে বৌদি খুব সাহসী, কিন্তু এ তো দেখছি আমার থেকেও ভীতু। রাত্রিবেলা এত ভয় পেয়ে গেছিল যে বৌদিকেই আমার সামলাতে হয়েছে। এখনও সবাই রাজেশের কথায় বিশ্বাস করে চলেছিল। আমি ভাবলাম অজয়কে সব খুলে বলতে হবে আমায়। আমি সময় মতো অজয়কে সব কথা খুলে বললাম। সব শোনার পর অজয় আমার গালে জোরে একটা থাপ্পড় মারল আর আমাকে বলতে লাগলো, তুমি আমার ছোট বাচ্চা ভাইটাকে কি ভেবেছ? ও ছোট, এইসব বিষয় হয়তো কিছু বোঝেও না। তোমার লজ্জা করে না ওর উপর এই ধরনের দোষারোপ করতে? আমি জানি তুমি এইসব কেন করছো। দেখো, আমি এই বাড়ির বড় ছেলে। নিজের মাথায় কখনো এটা এনো না যে তোমার এইসব কথাগুলোকে আমি বিশ্বাস করব। আমি তোমার এইসব কথা বিশ্বাস করে তোমাকে নিয়ে আমার পরিবারের থেকে কখনোই আলাদা হয়ে যাব না। যদি তুমি আমার বাচ্চার মা না হতে তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিতাম। তুমি আমার ছোট ভাইয়ের উপর দোষ দেওয়ার কে হও? আমি চোখ বড় বড় করে অজয়ের দিকে দেখছিলাম। এটা কি সেই অজয় যে আমাকে একসময় খুব ভালোবাসতো, নাকি ওর ভালোবাসাটা আমার উপর এই জন্য ছিল যাতে আমি ওর বাড়ির সব লোকেদের খেয়াল রাখি? আর আমি কিনা হেসে হেসে ওর ভাইয়ের এই নোংরা ব্যবহার সহ্য করছিলাম। অজয়দের বাড়িতে আমার জায়গা কোথায় তা আজ আমি বুঝে গেছিলাম। আমি ওর বাড়ির লোকেদের জন্য আজ পর্যন্ত যা যা করেছি সব বিফলে গেল। কারণ কেউই আমায় আজ বিশ্বাস করবে না, তারা তাদের ছেলেকে বেশি বিশ্বাস করে। আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিলাম এবং বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য তৈরি হয়ে গেলাম। অজয় আমাকে একবারের জন্য আটকালো না। আমার শাশুড়ি জানতো না আমি কেন চলে যাচ্ছি, তাই সে আমাকে জিজ্ঞেস করলো, বৌমা, তুমি কোথায় যাচ্ছ? আমি কোনো উত্তর দিলাম না। অজয় উল্টে তার মাকে বলতে লাগলো, ওকে যেতে দাও, ওর মাথা খারাপ হয়ে গেছে, ও পাগল হয়ে গেছে। বাপের বাড়ি গেলে যদি ওর মাথা ঠিক হয়। আমি কিছু না বলে বাড়ির বাইরে চলে গেলাম। এটা স্বামী স্ত্রীর মধ্যে কোনো সাধারণ ঝগড়া ছিল না, না ছিল কোনো সাধারণ ব্যাপার যেটা আমি ভুলে গিয়ে এখানেই থেকে যাব। আমি একটা রিক্সা ধরে নিয়ে মায়ের বাড়ি চলে এলাম। আমি আমার বাবা মাকে সব ঘটনা খুলে বললাম। সব শুনে আমার মা বলল, একটা পড়াশোনা জানা মেয়ে হয়েও তোমার এইটুকু বুদ্ধি নেই? যখন একা থাকবে তখন কোনো অজানা পুরুষকে কাছে আসতে দেবে না, তা সে তোমার দেওরই হোক না কেন। দেওরকে নিজের কাছের মানুষ মনে করে কখনো আলাদাভাবে হাসি ঠাট্টা করতে নেই। দেওর বৌদির এই গোপন কথাবার্তা সম্পর্ক পরে অন্য রূপ নিয়ে নেয়। তুমি কেন ওকে নিজের কাছে আসতে দিয়েছ? আমার মা আমাকে বলল, তোমার যখন প্রথম থেকেই ওর আচরণ ব্যবহার ভালো লাগতো না, তাহলে তুমি কেন ওর সঙ্গে দূরত্ব রাখোনি? বা তুমি এখন আমাদেরকে যে কথা বলছো সে কথা যদি তুমি আগে আমাদেরকে বলতে, তাহলে আমি তোমাকে বুঝিয়ে দিতাম তোমাকে কিভাবে ওখানে থাকতে হবে। তুমি তো নিজের ঘর সংসার শেষ করে ফেলেছ। সংসারের সবাইকে খুশি রাখতে গিয়ে তুমি সব হারিয়ে ফেলেছ। আমার মা ও আমার উপর রাগ দেখাচ্ছিল, কিন্তু সত্যিই কি আমার একার দোষ ছিল? আমি তো এই ব্যাপারে অজয়ের সঙ্গেও কথা বলছিলাম, আমার শাশুড়ির সঙ্গেও কথা বলছিলাম। তাদের কি উচিত ছিল না তাদের ছেলেকে এইটা বোঝানো যে দেওর বৌদির সম্পর্ক কতটা পবিত্র হয়, এই সম্পর্কের মাঝখানে কতটা দূরত্ব রাখতে হয়? একদিন একটা অচেনা নম্বর থেকে আমার কাছে ফোন এলো। আমি গলা শুনেই বুঝে গেছিলাম এটা রাজেশ। সে আমাকে বলতে লাগলো, বৌদি, তুমি বাড়ি ফিরে এসো, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে আর কখনো বিরক্ত করব না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আসলে আমার বন্ধুরা আমাকে নোংরা সিনেমা দেখাতো। যেদিন তুমি আমাকে চ্যানেল চেঞ্জ করতে দেখেছিলে, সেদিন আমি ভূতের সিনেমা নয়, বরং সেই নোংরা সিনেমাই দেখেছিলাম। এইসব নোংরা জিনিস দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। আমাকে ক্ষমা করে দাও আর বাড়ি ফিরে এসো। আমি বললাম, তুমি যা করেছো সেটাকে ভুল বলে না, অপরাধ বলে। আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো না। তোমার পরিবারের লোকজনদেরও দোষ আছে, যারা তোমার রোজকার চালচলনের ওপর নজর রাখে না আর চোখ বুজে তোমাকে বাচ্চা ভেবে বসে আছে। আমি তোমার দাদাকে ডিভোর্স দিয়ে দেব। তোমাদের মতো মানুষদের মুখ পর্যন্ত আমি দেখতে চাই না। এই বলে আমি ফোন কেটে দিলাম। কিছুদিন পর আমার ছেলে হলো আর আমি অজয়কে ডিভোর্স দিয়ে দিলাম। এই ধরনের সম্পর্কের পরিণাম এমনটাই হয়। বন্ধুরা, এটা একটা কাল্পনিক গল্প। পৃথিবীতে এমন মানুষও আছে যে দেওর বৌদির পবিত্র সম্পর্ককে বোঝে না। এর মানে এই নয় যে সব মানুষই একরকম হবে।
চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।